আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের বিশ্বকাপ বিশ্লেষণ টক শোতে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আর আমি মান্তাসা মাগফিরা। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব রবিউল ইসলাম রুবেল এবং জনাব এনামুল হক চৌধুরী। আজ আমরা আলোচনা করব পর্তুগাল বনাম স্পেন এবং যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম ম্যাচ নিয়ে। স্পেন পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে বেলজিয়াম দুর্দান্ত আক্রমণাত্মক ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে পরাজিত করেছে। এক ম্যাচের স্পেনের শৃঙ্খলাবদ্ধ আক্রমণ, অন্যদিকে বেলজিয়ামের বিধ্বংসী আক্রমণ, দুই দলই তাদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। আজকের আলোচনায় আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই দুই ম্যাচের টার্নিং পয়েন্ট কী ছিল, কৌশলগত লড়াই এবং গুরুত্বপূর্ণ পারফরমেন্সের দিকগুলো নিয়ে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। আমরা আলোচনা করব পর্তুগাল বনাম স্পেনের ম্যাচটি নিয়ে। শুরুতেই যেতে চাই দুইজন অতিথিদের কাছে। রুবেল ভাই, আমরা খেলাটি দেখেছি আজকে পর্তুগাল বনাম স্পেন, 1-0 গোলে ফলাফল হয়েছে। আপনারা বিশ্লেষণ করবেন যে দুই দলের তাদের পরিকল্পনা কেমন ছিল। ধন্যবাদ আরসিটিভিকে আনান সিটির পৃষ্ঠপোষকতায় বিশ্বকাপ বিশ্লেষণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন, এখানে স্পেন দেখেন তাদের গ্রুপ পর্যায় থেকে তারা শুরুতেই কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, উরুগুয়ের সঙ্গে 1-0 ম্যাচে জয়লাভ করেছে, এদিকে সৌদি আরবের সঙ্গেও 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। তো এরপর আমরা দেখি 32-এ এসে দেখি তারা অস্ট্রিয়ার সঙ্গে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে। তো আমার মনে হচ্ছে যে স্পেনের যে পরিকল্পনা মাফিক খেলা বা তাদের যে কৌশলগত খেলাটা, এই কৌশল এবং পরিকল্পনা মাফিক খেলার জন্যই তারা আজকে এসে এই 1-0 ব্যবধানে জয়লাভ করলো, এটাই আমার কাছে মনে হচ্ছে। জি জি, আমি একটু বলতে চাই যে আমরা স্পেনকে প্রথম থেকে বিশ্বকাপের কিন্তু হট ফেভারিট একটা দল হিসেবে দেখতেছি। জি, তো তারই পরিকল্পনা মানে ধারাবাহিকতায় যে স্পেন তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে যেভাবে খেলা শুরু করেছে, ম্যাচ বাই ম্যাচ তারা কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ করেছে। জি জি, তারই ফলশ্রুতিতে যে আমরা দেখেছি 32-তে অস্ট্রিয়ার সাথে 3-0 গোলে, এবং পর্তুগালও কিন্তু এই বিশ্বকাপের হট ফেভারিট একটা দল। অবশ্যই, যেহেতু রোনাল্ডোকে নিয়ে না বললেই নয়, জি জি, তার এই ক্যারিয়ার লাইফের লাস্ট ম্যাচ সে খেলে ফেলেছেন। এবং আমরা সবাই মানে আসলেই চাচ্ছিলাম যে পর্তুগাল রোনাল্ডোর মাধ্যমে ফাইনালে যাক এবং বিশ্বকাপের একটা আসরে বা বড় আসরে কাপ তিনি পাক। তো সৌভাগ্যবশত বা ভাগ্যেরই কথা বলেন, সেটি আসলে হয় নাই। কিন্তু তারপরও আমি বলবো যে স্পেন চমৎকার তাদের পরিকল্পনা ঠিক রেখেছিল। হ্যাঁ, আমরা যতটুকু দেখেছি স্পেন তাদের পরিকল্পনা ঠিক রাখার কারণেই কিন্তু পর্তুগালের মতো দলকে শেষ পর্যন্ত 90 মিনিট পর্যন্ত গোল শূন্য ড্র ছিল। হ্যাঁ, এটাও আর কি আমরা এটা অবশ্যই তারা দেখেন খেলাটা তাদের এত মানে তাদের কৌশলগত, এবং যেটা শুরুতে বললাম যে এই প্ল্যান মাফিক তারা আগায় আসার কারণেই তারা কিন্তু শেষে দেখেন 90 মিনিট তারা পর্তুগাল ভালো খেলার কারণে উভয় দল তারা কিন্তু মানে সুন্দরভাবেই আগায় গেল, মানে গোল আক্রমণ তো খেললো দুই দলই গোল করার জন্য, কিন্তু 90 মিনিট পর্যন্ত তারা কোনো গোল দিতে পারলো না। শেষে গিয়ে এক্সট্রা টাইমে এই যে ভুলের একটু খেসারত হয়তো পর্তুগাল করলো ওই জায়গায়, যার জন্য সেই সুযোগটা স্পেন কাজে লাগায়। তাদের সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল ছিল। এই সুযোগগুলো কাজে লাগার কারণে আজকে তারা স্পেন এখানে পর্তুগাল থেকে এগিয়ে থাকলো 1-0 গোলে। জি জি, এনামুল ভাই আপনি। ধন্যবাদ আরসিটিভিকে। আসলে হেমেল ভাই কি বলবো, আসলে পর্তুগাল তো আমার খুবই একটা ফেভারিট টিম। তো পর্তুগাল আসলে এদের ভক্ত অনেক আমাদের এই টিমের পর্তুগাল। তো শুরু থেকেই পর্তুগাল খুবই চেষ্টা করছিল যে খেলাতে যাতে হলো, যেহেতু আমাদের হলো সেরা প্লেয়ার তো রোনাল্ডো। হ্যাঁ, তো বলতে গেলে হলো আমি নিজে থেকে আশা করছিলাম যে হলো এবার বিশ্বকাপ যাতে হলো পর্তুগালেই পায়, এই নিয়ে তারা খেলতেছে। প্রথম ম্যাচের হিসাব করলে দেখা যায় যে হলো প্রথমে ওনারা যে খেলা খেলেছিল হলো পর্তুগাল
খেলেছিল হলো ডিআর কঙ্গোর সাথে। কঙ্গোর সঙ্গে। জি 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 সেখানে হলো এক এক গোলে draw করেছিল। জি, জি। গোলে আর কি। জি জি তারপরে ম্যাচটা খেললো হচ্ছে তারপরের ম্যাচে খেলছে হলো আপনার উজবেকিস্তানের সাথে। উজবেকিস্তানের, সেখানেও খুব ভালো পারফরমেন্স ছিল জি, জি, তাদের। জি, আর সেখানে হলো 0-5 জি, গোলে জয় জি। ব্যবধান ছিল। খুবই ভালো ছিল পারফরমেন্স সেখানে। জি জি এরপরে আপনার কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে খেলেছে, ড্র ছিল। সেখানে হলো তারপরে আপনার ক্রোয়েশিয়ার সঙ্গে জি, জি, খেলেছে, জি, জি, জি। সেই ম্যাচটাতেও 2-1 গোলে। 2-1 গোলে জিতেছে। জি জি সেই সাথে হলো আজকে যে ম্যাচটা ছিল স্পেনের সঙ্গে পর্তুগালের যে ম্যাচটা, এই ম্যাচটাতে আমরা দেখছি যে হলো প্রথম থেকেই পর্তুগাল খুবই ভালোভাবে খেলেছে। তাদের মিডফিল্ড থেকে শুরু করে, স্ট্রাইকার থেকে শুরু করে, এবং খেলার মধ্যে কয়েকবার আক্রমণও ছিল। স্পেনও ভালো খেলেছে। সেই সাথে স্পেন যেটা করেছে, স্পেন সবসময় চেষ্টা করেছিল যে হলো তারা যাতে ম্যাচটাতে আর কি জিতে যায় আর কি, জি। তাদের হলো এই আশাটা ছিল। জি, জি। কিন্তু পর্তুগাল তাদের হলো অতটা মানে রিস্ক নেয়নি, যে হলো তাদের একটা মানে মনের মধ্যে একটা ছিল যে হলো আত্মবিশ্বাস ছিল যে না, তারা এই স্পেনকে এই ম্যাচে হারাতে পারবে। কিন্তু লাস্ট অবধি শেষ পর্যন্ত যেটা দেখা গেছে যে হলো 90 মিনিট খেলা শেষেই যখন গোলটা হয়েছে 90 মিনিট 1 মিনিটে আর কি, জি, জি, এক্সট্রা অতিরিক্ত টাইমে। তো পরবর্তীতে এই ফেরত এক্সট্রা আসার, টাইমে জি, comeback যে করার গোলটা সুযোগ। দেওয়ার কারণে পরবর্তীতে আর কামব্যাক সুযোগ পায়নি আর কি। পায়নি। জি, জি। তো সেক্ষেত্রে বলবো যে না, আমাদের পর্তুগাল মাঠের মধ্যে যে পারফরমেন্স ছিল এবং স্পেনের যে পারফরমেন্স ছিল, মোটামুটি খুবই মানে হাড্ডাহাড্ডি লড়াই এক কথায় জি, বলতে গেলে আর কি, তারা পারফরমেন্স দেখিয়েছে। তো খেলার মধ্যে হার জিত হয়, হ্যাঁ, তারপরেও ভালো পারফরমেন্স ছিল আমার মনে হয় যে পর্তুগালের ভালো পারফরমেন্স ছিল। তবে এটা সবথেকে বড় কথা যে হলো এটাই লাস্ট একটা বিশ্বকাপ ছিল আমাদের বিশ্বসেরা প্লেয়ার রোনাল্ডো। আন্তর্জাতিক পর্যায়ে সকল পুরস্কার তার আয়ত্তে, মানে তার পেয়েছে তিনি। জি, জি। আশা ছিল যে তার হলো একটাই প্রাপ্তি ছিল যে হলো ওয়ার্ল্ড কাপ, এটাই তার বাকি ছিল। জি, জি। তো এটা ভাগ্য আসলে ভাগ্য সহায় করেনি। আসলে এটা মানে এই যে লাস্ট ম্যাচ আজকে যেটা হলো, এই ম্যাচে আসলে বিদায় নিতে হলো। এটা একটু মানে আমরা যারা পর্তুগালের ভক্ত আর কি, বিশেষ করে আমাদের জন্য আসলে কিছুটা হলো মানে হতাশ আর জি, কি। জি, আমরা মূলত এটাই বলবো আর কি, যে কেননা এত একটা হলো আমরা চেয়েছিলাম যে রোনাল্ডো এবার ওয়ার্ল্ড কাপটা পায় যাতে, এবং পর্তুগাল যাতে হলো বিশ্বকাপে জয়লাভ করে এবং হলো ফাইনাল খেলতে পারে। আমরা কিন্তু খেলাতে আসলে পর্তুগালের, আপনার যে কথাগুলি বললেন তারই প্রেক্ষিতে যদি আমি বলতে চাই যে আমরা পর্তুগালের যে স্ট্রেংথটা ছিল, তাদের যে স্ট্রেংথটা ছিল, যেসব মানে মিডফিল্ড বলেন, স্ট্রাইকারে বলেন, তাদের মধ্যে একটা সমন্বয়হীনতার একটা বড় একটা প্রবলেম দেখা গিয়েছে। যে আমরা রোনাল্ডোকে যদি বলি, রোনাল্ডোকে যেভাবে ইউজ করার কথা বা ইউজ করা উচিত ছিল, সেভাবে পর্তুগাল কিন্তু তাদেরকে ইউজ করেনি। যার কারণে কিন্তু দেখবেন যে পর্তুগাল যে তাদের ফলাফল, যা মানে সবাই যেটা আশা করছিল যে পর্তুগাল হয়তো ফাইনাল পর্যন্ত যাবে, সেটা কিন্তু তাদেরকে মানে রাউন্ড অফ 16-এই তাদেরকে থেমে যেতে হলো বলে আমরা আসলে এটা বলতে পারি আর কি। আপনি কি বলেন? এখানে আমি একটু কথা বলি, জি। সেটা হচ্ছে যে এখানে রোনালদো সেটা বিশ্ব মানের খেলোয়াড়, রাইট। তাকে তার দলটা আসলে আমার যেটা মনে হয়েছে যে তাকে সে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল, জি, জি, এই সাপোর্টটা সে এখানে পায় নাই। জি সে মনে হচ্ছে যে নিরুপায় হয়ে সে মানে একাই লড়াই যাচ্ছে, এইরকম আমার কাছে মনে হয়েছিল। জি, জি, জি। কিন্তু তাকে যদি সাপোর্টটা দেওয়া হতো দুই সাইড থেকে, সে যেমন সুযোগ সন্ধানী খেলোয়াড় আমার কাছে মনে হয়, এবং সেই সুযোগ সে কাজে লাগাতে পারত। কিন্তু আমি দেখেছি যে খেলার শেষের দিকে 90 মিনিট পার হওয়ার পর দুইটার সুযোগ পেয়েছিলেন। একটা হচ্ছে সে এতটা শুধু কিন্তু তার গোলের কাজ দিয়ে বলটা শর্ট করেছিলেন, কিন্তু সেটা গোল দিতে পারেন নাই। তো এই আমার মনে হয় তাকে যদি সাপোর্টটা ভালোভাবে দেওয়া যাইতো, তাহলে হয়তো আজকে ম্যাচটা আমার মনে হচ্ছে পুরো খেলায় আমরা যদি দেখি, পুরো খেলায় রোনাল্ডো মাত্র 19 বারের মতো বল পাইছে। হ্যাঁ, যেটা আসলে কখনো এটা আশা করা যায় না, বা কখনো হওয়ার কথা না। এটা রাইট। একজন স্ট্রাইকারকে এত কম বল পাওয়া, এটা আসলে সুযোগ পাওয়া, এটা আসলে মানে
কখনো হওয়ার কথা না, এইরকম মানের একজন স্ট্রাইকারের কাছে তাকে পর্যাপ্ত সর্বোচ্চ তাকে সাপোর্ট সাপোর্ট দেওয়া হয়নি। এটা আমার কাছে ঘাটতি হয়ে গেছে এই জায়গায়। জি না স্ট্রাইকার ছিল রুবেল ভাই, ওখানে স্ট্রাইকার ছিল আমাদের হলো রাসোস, রাফায়েল ছিল। এদের উচিত ছিল হলো মানে রোনালদোকে বলটা পাসিং করে দেওয়া, পাসিংটা ছিল, এই পাসিংটা তারা হলো ঠিকভাবে ঠিকমতো দিতে দিতে পারেনি। পারেনি। এই passing-টা যার না কারণে দেওয়ার আর কি বলটা না পাওয়ার কারণে বিশেষ করে এই আমাদের ভুলটা ছিল হলো মিডফিল্ড, যেটা স্ট্রাইকার ছিল মিডফিল্ড ছিল, এই দুইটাই একটু মানে মানে আমরা যেটা আশা করছিলাম সেই আশাস্বরূপ তারা হলো খেলতে পারেনি। এবং এই সুযোগটা কাজে লাগাইছে স্পেন। যখন দেখছে তারা যে রোনালদোর মতো খেলোয়াড় একটু এই জায়গায় হয়ে যাচ্ছে, সেই সুযোগটা কিন্তু স্পেন তাদের শখটা এইভাবে করে নিচ্ছে, নিয়ে তারা শেষে গিয়ে এই দেখেন আক্রমণভাবে খেলেই এমন সময়টা গোলটা দিল যেটা আর কামব্যাক করার সুযোগ আর রোনালদোর কথা বলতে গেলে কিন্তু মেসির কথা অটোমেটিক চলে আসে, কারণ তাদের ক্লাব ফুটবল বলেন যে কোনো মানে ওয়ার্ল্ডের যে বড় বড় টুর্নামেন্টের যেগুলো পুরস্কার আছে, ব্যালন ডিয়ার থেকে শুরু করে সবকিছু সবসময় কিন্তু মেসি এবং রোনালদো এই দুজনের মধ্যে কিন্তু ফাইট হতো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আর্জেন্টিনার মেসিকে যেভাবে সাপোর্ট করছে, তার ফলাফল কিন্তু আর্জেন্টিনা পাচ্ছে, যে মেসিকে পূর্ণ সমর্থন দিচ্ছে। তাদের যে ব্যাক সাইডে যে প্লেয়ারগুলি আছেন, রাইট উইং লেফট উইংয়ের প্লেয়ারগুলি যে আছে, তাকে পূর্ণ সাপোর্ট দেওয়ার কারণে কিন্তু মেসি আজকে বিশ্বকাপে 7টি গোল করে কিন্তু সর্বোচ্চ গোলদাতার স্থানে আছে আর কি। তো সেটা আমরা যদি অনুরূপ যদি আমরা পর্তুগালের রোনালদোকে যে দেখতে চাই, তাহলে কিন্তু সেটা একদমই আর কি আমরা তার বিপরীত আর কি বলতে পারি, যে বিপরীতটা দেখতেছি। যে আপনি গোল পরিসংখ্যান দেখেন রোনালদোর, তাহলে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে পর্তুগাল একটা তাদের মধ্যে ভালো একটা প্রবলেম আছে। হ্যাঁ, আমি আর এটা কেন মনে হচ্ছে এই বিশ্বকাপটাতেই মানে রোনালদোকে যে সাপোর্ট করা, এই জিনিসটা প্রতিটা ম্যাচে একটু ঘাটতি ছিল এদের। এটা কি যে কারণে এদের মানে আসলে আমরা বলতে পারবো না। এটা মানে আমরা খেলা দেখে মনে হচ্ছে যে এই জায়গায় কোনো একটা ওদের কোনো আছে, হ্যাঁ হয়তো কোনো প্রবলেম মানে তার ক্যারিয়ার লাইফে যদি আমরা দেখি, রোনালদোকে নিয়ে প্রশ্ন করার কারো মানে এটা আমরা পারি না। তার যে ক্যারিয়ারের যে সমৃদ্ধ, হ্যাঁ তার যে সমৃদ্ধ ক্যারিয়ার, আসলে রোনালদোকে নিয়ে কথা বলা আসলে আমাদের এখানে আমরা বলতে পারি না। কিন্তু তারপরেও আসলে আমরা যেটা দেখছি টিভিতে খেলাতে, আমাদের নিজের থেকে যেটা মনে হয়, আমরা যেহেতু ফুটবল প্রেমী, আমরা ফুটবলটাকে ভালোবাসি, সেই দিক থেকে আর কি এই কথাগুলি আসছে। জি, আমরা এটা সবাই জানি যে রোনালদো প্রায় আমরা এজন্যই বলে থাকি যে ওয়ান ম্যান আর্মির মতো আমরা তাকে বলে থাকি পর্তুগাল টিমের জন্য। ইভেন লাস্ট ম্যাচেও আমরা দেখতে পেয়েছি যে স্পেনের মানে ব্যবধানটা খুবই কম ছিল স্পেন এবং পর্তুগালের, 1-0 গোলে তারা বিজয়ী হয়েছে। পর্তুগালের কাছে এমন অনেক সুযোগ ছিল যেটাতে হয়তো তারা গোল করতে পারতো, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারেনি। হয়তো বা যেমন স্যার বললেন যে মেসির কথা বলতে গেলে রোনালদোর কথা চলেই আসে। মেসিকে যেভাবে আর্জেন্টিনা সাপোর্ট করেছে, আর্জেন্টিনার বাকি টিমের বাকি প্লেয়াররা, ঠিক সেভাবে রোনালদোকে হয়তো পর্তুগালের টিমের বাকি প্লেয়াররা সেভাবে সাপোর্ট করতে পারেননি, যার কারণে তারা সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। না ঠিকই, আপনি ঠিক বলছেন অবশ্য। কেননা পর্তুগালের যে হলো মিডফিল্ডে যে ছিল, ব্রুনো ছিল, ভিতিনিয়া ছিল, তো এদের যে হলো বল মাঠের যে পারফরমেন্স করার কথা ছিল, সেই পারফরমেন্সটা করতে পারেনি মানে আমি যতটুকু দেখেছি খেলাতে। এবং তাদের হলো পজিশন যেটা বলতে যাই আর কি, মাঠ পজিশনের মধ্যে সে পজিশনও কম ছিল। সেখানে স্পেনের পজিশনটা ভালো ছিল, ওরা সাজানো একটা গোছানো খেলা খেলেছে আর কি। শুরু থেকে স্পেন সাজানো গোছানো খেলা খেলে আসছে, কিন্তু পর্তুগালেরও উচিত ছিল যে হলো আরও মানে ভালোভাবে গুছিয়ে খেলা, এবং তাদের হলো মিডফিল্ডটাকে, এবং তারা যে রোনালদো যে স্ট্রাইকার হিসেবে ছিল, এই জায়গাটাতে তাদের আরও উচিত ছিল যে হলো পর্তুগালের মানে মতো একটা দেশ, এবং তাদের কোর্স, হ্যাঁ মার্টিনেজ উনিও অনেক চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও কোর্সেরও কিছু বিষয় ছিল যে বিষয়টাতে উনি আরও পারত, যে হলো মানে স্পেনের পূর্বের খেলাগুলো দেখে, যে হলো আজকে যেহেতু স্পেনের সঙ্গেই তাদের খেলাটা ছিল, তো তাদের পূর্বের খেলা দেখে নতুন করে কৌশলগত দিক মনে হয় যে হলো অবলম্বন করা উচিত ছিল। এটা কোর্সের বিষয়ে এটা আমি বলতেছি। প্রতিটি ম্যাচেই হার জিত থাকবেই, তবে এই ম্যাচে আমরা দেখতেই পেয়েছি স্পেন কতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে জয়লাভ করেছে। এটা থেকে বোঝাই যায় যে এই ম্যাচে বলের দখল কতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা আমাদের গেস্টদের কাছে
এই বলের দিক দখলের বিষয় এবং এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনগুলো ছিল এই বিষয়ে জানতে চাইব। প্রথমেই আমরা চলে যাব রুবেল স্যারের কাছে। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে স্পেন আজকে যে ফরমেশনে খেলছে তাতে হচ্ছে 4-1-2-3। এই স্পেনের এই ফরমেশনে খেলার কারণে তারা তাদের মূল খেলাটা ঠিক রেখে তাদের পরিকল্পনা মাফিক আগায় গেছে, এবং যার ফলে আজকে তারা দেখেন এখানে তারা কর্নার শট পেয়েছে 7টি, পক্ষান্তরে পর্তুগাল পেয়েছে 3টি। তাদের অফসাইড ছিল, স্পেনের অফসাইড ছিল 1টি এবং পর্তুগালের ছিল 2টি। আর এখানে তারা স্পেনের খেলার পজিশন ছিল 56% এবং পক্ষান্তরে পর্তুগালের ছিল 44%। এই যে তাদের ধারাবাহিকতা খেলার কারণে তারা তাদের পজিশন ঠিক রেখে তারা আজকে কর্নার শট পেলো তারা 7টি। যে 7টি কর্নার শট পাওয়া মানে কি, একটা খেলোয়াড়ের দল মানে দলটা যত ভালো খেলে এই খেলার অংশ হিসেবে কিন্তু তারা কর্নার শটজন পেয়ে যায়। আজকে তারা পেল 7টি, এখানে পর্তুগাল পেয়েছে 3টি। এই যে তাদের এই খেলার মুহূর্তগুলো এবং তারা যে তাদের গোছানো খেলাটা, এই খেলার ফলশ্রুতিতেই তারা আজকে তাদের এই টার্নিং ম্যাচের যে শেষে গিয়ে তারা যে গোলটা করেছে এটা কিন্তু এই তাদের গোছানো খেলার আমরা অংশ কার্ডও হিসেবেই দেখেছি, খেলায় পেয়েছে। কার্ডও দেখেছি। হ্যাঁ, এখন এখানে আমরা যা দেখেছি যে তাদের দুই দলেরই কিন্তু মানে ফিজিক্যালি খেলাটা খেলেছে, জি। যার জন্য এখানে কার্ডও চলে আসছে। জি তো এই পরিস্থিতিতে যেমন স্পেনের স্ট্রাইকার ছিল লামিন ইয়ামাল, তারপর এখানে আপনার মিডফিল্ডে ছিল রদ্রি, পেদ্রি। এদের যে কম্বিনেশন, এদের যে খেলার যে মানে এদের যে মানে চাহিদা গোলের, এটা যে গোল দিতে হবে, এই ইয়েটা তাদের মধ্যে সবসময় তাদের ভিতরে কাজ করছে। জি। এবং আজকে ওরা জানে যে আজকে পর্তুগালকে যদি টাইমে গোল দিতে না পারে তারা কিন্তু হয়তো আস্তে আস্তে এই খেলার 30 অতিরিক্ত মিনিটে বাড়া খেলায় যায়, চলে যাবে। অতিরিক্ত খেলা বাড়ায়, ওখান থেকে আবার পেনাল্টিতে যাবে। প্লান্টিতে চলে যায়। এই যে এই পরের টেনশনটা না নিয়ে তারা চেষ্টা করছে যে আমরা যাতে শুরুতেই যেন খেলার 90 মিনিটে যেন আমরা একটা গোল দিতে পারি, জি, জি। বা দিয়ে যেন ম্যাচটা তারা সেটাই সাকসেসফুল। সাকসেসফুল। হ্যাঁ, এই জায়গাতে তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। জি, জি। এবং আমি মনে করি যে এরা উভয়ই ভালো খেললো। পর্তুগালের কথা এখানে রোনালদোর কথা না বললেই নয়, তার মতো খেলোয়াড় সে সুযোগ পেয়েছিল, কিন্তু শেষের দিকে 90 মিনিট পার হয়ে শেষের দিকে সে সুযোগ পেলো একটা, কিন্তু সে কাজে লাগাতে পারলো না। মানে গোলবারের পাশ দিয়ে কিন্তু তার শটটা চলে গেছে, জি, জি। কিন্তু এটা গোল করতে পারলে না। এক্ষেত্রে যেমন সুযোগটা কাজে লাগিয়েছিল স্পেনের খেলোয়াড় মিকেল মেরিনো। জি জি সে 90+ মিনিটে গিয়ে 1 মিনিটে গিয়ে সে গোলটা করে ফেললো। জি। তো এখন স্পেন বুঝতেছে যে এই গোল দেওয়া মানে তারা পর্তুগাল সহজে শোধ দিতে পারবে না। জি। তাদের মনে একটা শক্তি এসে গেছে, তাদের সাহসটা সেই সময়টা আর কি হ্যাঁ, পাবে যে না। শেষ সময় যেহেতু এসে গেছে, কিন্তু এই খেলার পর এখানে দেখলাম পর্তুগাল মরিয়া হয়ে গেল। তারা এবং রোনালদো থেকে শুরু করে অন্যান্য যে খেলোয়াড় তাদের ছিল, তারা সবাই একটা তখন বেশ জোরসোর আক্রমণ শুরু করেছিল, কিন্তু তার আক্রমণে আর সেই কাঙ্ক্ষিত ফল তারা নিয়ে আসতে মানে পারলো তারা না। সর্বোচ্চ চেষ্টা করেছিল, চেষ্টা করেছিল, হ্যাঁ, কিন্তু তাদের ফিনিশিং এর অভাবটা আমরা দেখতে ফিনিশিং অফ পেয়েছি। ছিল। এবং শেষে কিন্তু স্পেনের থেকে পর্তুগালের খেলাটাই শেষে তারা আক্রমণ করছিল বেশি, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ফলটা নিয়ে আসতে পারেনি। এটা একটা ফিনিশিং এর সমন্বয়হীনতা আমরা দেখতে পেয়েছি, জি, যার ফলশ্রুতিতে আর কি স্পেন ম্যাচটা জিততে পারে নাই, জি। বা গোলটা যে করবে তার সেখানে আর ফেরত আসতে পারেনি। জি জি, যার ফলে আর কি পর্তুগাল ম্যাচটি হেরে গেছে 1-0। জি জি। এবার আমরা চলে যেতে চাইবো এনামুল স্যারের কাছে এবং জানতে চাইবো এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো নিয়ে আরেকটু বিশ্লেষণ করে। ধন্যবাদ। আসলে টার্নিং পয়েন্ট বলতে আমি যেটা বুঝি, আমরা কিন্তু দেখেছি যে পর্তুগাল স্পেনের সঙ্গে মানে শক্তিশালী দল হিসেবেই শুরু থেকেই মাঠে খেলছে আর কি, এবং প্রতিপক্ষ হিসেবে তারা যতটুকু খেলা লাগে সেটাই খেলেছে। কেননা যদি না খেলতে পারতো মাঠে এবং তারা যদি বল না ঠেকাইতে পারতো, তা না হলে কিন্তু 90 মিনিটে পরে যে এক্সট্রা টাইমে যে গোলটা দিয়েছে এটা কিন্তু দিতে পারতো না। হ্যাঁ, আর এক্সট্রা টাইম যেটা বিষয়ে বলা থাকে আর কি, যেটা যে এটা ভাগ্য আর কি। হ্যাঁ, ভাগ্য আমাদের যে রোনালদো ইনিও চেষ্টা করেছিলেন যে যখন হলো তাদের হলো গোলটা আর কি প্রতিপক্ষ দিয়েছে, চেষ্টা করেছে যে শোধ করার জন্য, কিন্তু আসলে এটা ব্যাড লাক ছিল যে একটা হেড ছিল, তার হেডটা আসলে
কাজে লাগতে কাজে লাগতে পারে ফিনিশিংটা দিতে পারেনি হেডটা দিয়ে। এটা একটা টার্নিং পয়েন্ট ছিল, যার কারণে আর কি স্পেন 1-0 গোলে আর কি এগিয়ে গেছে। তবে পর্তুগাল যথেষ্ট খেলেছে, আমি মনে করি যে যথেষ্ট খেলেছে। স্পেনের মতো একটা দলের সঙ্গে এবং পর্তুগাল যে এই 1-0 গোলে মানে যে টার্নিং পয়েন্টে জিতেছে, এটা মনে করি যে হলো না, মানে দু দলেই মোটামুটি ভালো খেলেছে সেক্ষেত্রে। তবে সব থেকে যেটা হলো বিষয় যে আমরা চেয়েছি যে হলো রোনাল্ডো যাতে ওয়ার্ল্ড কাপ পায় আর কি, এটা আমরা চেয়েছিলাম আমরা যারা সাপোর্ট করি। আসলে অবশ্যই ওনার মতো একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড় আমরা আসলে আশাই প্রতিপক্ষ করেছিলাম। রুবেল ভাই আছেন এখানে, রুবেল ভাই বলতেছেন যে স্পেন ভালো খেলেছে, কিন্তু আমি মনে করি যে স্পেন ভালো খেলেছে, কিন্তু তার মানে আমাদের পর্তুগাল যে ভালো খেলেনি এটা কিন্তু না। না, না, হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে স্পেন কিন্তু সবসময় আক্রমণ করেছে পর্তুগাল, হ্যাঁ, এবং প্রতিটি বল কিন্তু হলো ঠেকানোর চেষ্টা করেছে। আমাদের যে ধরতে গেলে দেখেন আপনি ফাউল, যত ফাউল হয়েছে আপনাদের কিন্তু ফাউলের সংখ্যা বেশি ছিল হলো মাঠে, পর্তুগালের কিন্তু ফাউল কম ছিল আর কি। হ্যাঁ, এই বিষয়টা কর্নার আপনারা বেশি পেয়েছেন, হ্যাঁ এটা ঠিক আছে, কর্নার শট আপনারা বেশি পেয়েছেন, কিন্তু পর্তুগাল কিন্তু সবসময় আপনাদেরকে আক্রমণের চেষ্টা করেছে এবং খুব হাড্ডাহাড্ডিভাবে তারা হলো মাঠে তাদের হলো পারফরমেন্স শো করেছে প্রমাণ আর কি। দিয়েছে। এখানে একটা বলি যে আসলে পর্তুগাল কিন্তু তারা কামব্যাক করার সুযোগ ছিল তাদের, এবং কামব্যাক হয়ে গেছিল কাছাকাছি। যদি ওই শেষের শুধু হেড করে যে গোলটা, যদি ওইটা যদি জালে ঢুকতোই মিস না তাহলে মিস না করতো, ওটা ইয়ে দিয়ে চলে গেছে, ওপর দিয়ে চলে গেছে, গোলবারের যদি গোলবার উপর দিয়ে চলে গেছে, যদি না যাইতো ওই সময় যদি ঢুকে যেত তাহলে কিন্তু খেলাটা আমরা আবার 30 মিনিটে মনে হয় আমরা আবার 30 মিনিটে যাইতো পথে খেলা। 30 মিনিটে চলে যেত এবং আমরা আবার কিন্তু ওইটা হয়তো দেখতে পেতাম। তো আসলেই স্পেন যেহেতু আর কি বলবো, এখানে লামিন ইয়ামালের মতো যেহেতু সেরা প্লেয়ার। সেরা প্লেয়ার এখানেও আছে, যার জন্য আমি মনে করি স্পেন তার সেরা খেলা খেলেই হোক, গোল 1-0 এবং সেটা 90+ মিনিটে হোক, কিন্তু তাদের সেরা একটা খেলেই আমার কাছে মনে হচ্ছে যে ভালোভাবে তারা কামব্যাক করে কোয়ার্টার ফাইনালে তারা নিশ্চিত করে ফেললো। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এরপরে আমরা যাব যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম ম্যাচ নিয়ে, যেটিতে যুক্তরাষ্ট্র 4-1 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচের ক্ষেত্রে কি বেলজিয়ামের আক্রমণ ভাগ বেশি সফল ছিল নাকি যুক্তরাষ্ট্রের ডিফেন্সের ঘাটতি ছিল? এ ব্যাপারে আমরা গেস্টদের কাছে চলে যেতে চাইব এই দুই দলেরই ডিফেন্স, মিডফিল্ড এবং স্ট্রাইকিংয়ের ব্যাপারে। স্যার, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে যেমন আমি যুক্তরাষ্ট্র কথাই বলি যে যেহেতু তাদের নিজেদের মাঠ, তাদের সাপোর্ট ছিল অনেক, গ্যালারির সাপোর্টটা তাদের জন্য একটা বড় পাওয়া ছিল, কিন্তু খেলাটা শুরুতে 9 মিনিটে যখন তারা বেলজিয়াম একটা গোল দিয়ে দিল, এই গোলের প্রেশারটা তারা কিছুক্ষণ বয়ে নিয়ে গেল। এরপরে তারা 31 মিনিটে গিয়ে গোলটা শোধ করে দিল। শোধ করার সঙ্গে সঙ্গে আবার দেখেন বেলজিয়াম কিন্তু আবার 2 মিনিটের মাথায় আবার সেটা আবার গোল ব্যাক। লিড নিল আবার 2-1। তো এই যে এখানে তারা আসলে মানে তাদের খেলাটা তারা ধরে রেখেছিল ঠিক আছে, কিন্তু এই পরক্ষণ যখন 2-1 লিড হলো, এই টাইমটা তারা একটু মনোবল তাদের আমার কাছে মনে হচ্ছে তারা একটু দুর্বল হয়ে গেল। এবং আরেকটা যে আমি খেয়াল করছি, এখানে 57 মিনিটে যে গোলটা হলো এখানে, এই গোলটা কিন্তু আসলে মানে আমার মতে আমি এই গোলকিপারের খামখেয়ালির কারণে কিন্তু এখানে গোলটা তারা খেয়ে বসলো। হ্যাঁ, এরকম ভুল আসলে বিশ্বকাপের মতো জায়গায় এরকম আমার মনে হয় নাই কখনো, কিন্তু আজকে সেই গোলটা 16 এর ক্ষেত্রে এই ভুল আসলে কাম্য নয়, বা এটা করা মানে এটা তো মানে এখান থেকে মানে ও সেটা আর কি, এই ভুলটা করার কারণে তার আরো পিছিয়ে গেল, মানসিকভাবে পিছিয়ে গেল। এবং সেই সুযোগগুলো মানে তখন তারা এত চেষ্টা করেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র ভালো আক্রমণ ছিল, কিন্তু তাদের মানসিক যখন 3-1 যখন একটা ইয়ে আসে, তখন স্বাভাবিকভাবে যখন 2-1 থাকে তখন কিন্তু একটা ইয়ে থাকে যে শোধ দিতে পারবো বা সমতা আনার চেষ্টা থাকে। যখন 3-1 চলে আসে একটা খেলা যখন, তখন কিন্তু একটু আসলে মনোবল একটু দুর্বল হয়ে যায়। এইটার শুরু হতে হতেই শেষে গিয়ে 90 মিনিট পর লুকাকু যখন আরেকটা গোল দিল আবার, তখন আর এদের
কোনো সুযোগই থাকলো না। তারা পুরো 4-1 তারা লিড নিয়ে তারা মারছে। ঘরের মাঠে খেলা ছিল, ঘরের মাঠে খেলা ছিল, কিন্তু তাদের দর্শকদের এত সাপোর্ট, আসলে এত সাপোর্ট থাকার পরে নিজস্ব তারা মাঠ, সবকিছু, ওয়েদার, সবকিছুই কিন্তু যুক্তরাষ্ট্রের অনুকূলেই ছিল। অনুকূলই ছিল, কিন্তু তারা সেই সুযোগটা আজকে কাজে লাগাতে পারলো জি না। জি জি, আমরা তাদের এখানে- ফিনিশিং এ, এই ম্যাচেও আমরা ফিনিশিং এ যথেষ্ট ঘাটতি ঘাটতি, দেখেছি। হ্যাঁ, এবং অবশ্যই এটা গোলকিপারের ভুল দেখছি যথেষ্ট। গোলকিপার আসলে ওই টাইমটা তার মাসুলটা আসলে আর উচিত কি ছিল দিতে না, হচ্ছে সেইভাবে যুক্তরাষ্ট্র। আসলে বলটা ইয়ে করা, না হলে হয়তো 2-1 থাকতো, জি, জি। তখন কিন্তু তাদের একটু মনোবল মোমেন্টামটা চেঞ্জ হতে পারত, চেঞ্জ হয়ে যেত। রাইট। আমার কথা এটাই যে মোমেন্টাম চেঞ্জ হয়ে যেত, কিন্তু তারা এই 3-1 যখন হয়ে গেল তখন তারা পিছিয়ে গেল, দুর্বল হয়ে গেল। আমার কাছে এইটাই তাদের কাছে ইয়ে লাগলো, তো এখানেই তারা পিছিয়ে গেল, যুক্তরাষ্ট্র এই জায়গাতেই মানে তার মানে আমরা বলতে পারি যে দুই নম্বর গোলটাই হয়ে গেছে ম্যাচে টার্নিং টার্নিং পয়েন্ট। জি, জি। রুবেল ভাই, এখানে আপনি যেটা বলছেন যে টার্নিং পয়েন্ট ছিল, কিন্তু টার্নিং পয়েন্টের বিষয়টা আপনি দেখেন 9 মিনিটে যখন কেটেলার গোল দিয়েছিল প্রথম গোলটা, এরপরে কিন্তু আবার যেটা হলো 31 মিনিটে কিন্তু হলো শোধ দিল। যুক্তরাষ্ট্র শোধ দিল শোধ গোলটা। দিল, হ্যাঁ। দেওয়ার পরবর্তীতে আবার সেম 33 মিনিটে গিয়ে আবার কিন্তু কেটেলার গোল আবার গোল দিল 33 মিনিট। হ্যাঁ, জি, এখানে আপনি প্রথমে যেটা বলছেন যে হলো 90 মিনিটে গিয়ে যে টার্নিং পয়েন্ট, সেটা না কিন্তু। কেননা যখন 31 মিনিটে গোলটা শোধ হয়ে যায়, 33 মিনিটের মাথায় আবার কিন্তু বেলজিয়াম 2-1 গোলে হলো Lead নেয়। এগিয়ে Lead নেয়, থাকে। জি। যেটা বলছেন যে হলো নিজস্ব মাঠ বলে কিছু নেই, এটা খেলার উপরে নির্ভর করে, আর আসলে খেলার পারফরমেন্সটা। তবে আমি মনে করি বেলজিয়াম যথেষ্ট না, অবশ্যই তারা performance নিঃসন্দেহে দেখিয়েছে। ভালো খেলছে। সেক্ষেত্রে, এবং এখানে কিন্তু ইউএসএ 81 মিনিটে গিয়ে একটা সুযোগ তৈরি করছিল, কিন্তু তারা কিন্তু গোলটা দিতে পারেনি। এটা ওরা ভালো একটা ইয়ে ছিল, কিন্তু তারপরে যদি গোলটা শোধ হইতো, হওয়ার পরেও আমার মনে হয় তারা ইয়ে হতে পারতো না। যেখানে 3-1 81 মিনিটে গিয়ে যদি একটা গোল দিত, তবুও থাকতো 3-2 হইতো। হ্যাঁ, হয়তো ওরা একটা তখন চান্স নিতে পারতো, যেহেতু 90 মিনিট হওয়ার পরে এক্সট্রা টাইম ছিল। কিন্তু 81 মিনিট যেটা ওরা একদম গোলটা মানে হওয়ার কাছাকাছি গিয়ে কিন্তু আর দিতে পারেনি। মানে আমরা বলতে পারি যে বেলজিয়াম তাদের নিজের যোগ্যতাতে কোয়ার্টারে জায়গা করে কোয়ার্টারে নিয়েছে। জায়গা, এটা অবশ্যই তারা এটা আজকে আমরা বলতে পারি। এখানে যেমন 16টা দল যেখানে আসছে, এই 16 দল কেউ ছোট তো ইয়ে না, নাই, ছোট করার কোনো ছোট জায়গা দল নাই। তো না, জি, তারা জি, সেই তাদের বড় দল হয়ে যোগ্যতাতে তো আর আসছে, কি। যোগ্যতা নিয়ে তো তারা কিন্তু আসছে এখানে। জি। তো সেই যোগ্যতার ইয়াতেই যুক্তরাষ্ট্র যথেষ্ট ভালো খেলাতে হার খেলছে, জিত হবে, হার জিত হবে, একদল জিতবে, একদল কিন্তু হারবে, ওই এটাই। মোমেন্টাম বলে কিছু জি, জি, থাকে, জি। কিছু ইয়া থাকে, এই কিছু ইয়াগুলোতেই তাদের মোমেন্টাম গুলো আজকে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র মিস করছে, মিস করছে, এবং বেলজিয়াম মোমেন্টাম গুলো ওই কাজে কাজে লাগিয়েছে, লাগিয়েছে, যার জন্য তারা যার কারণে প্রতিটা গোলে মোমেন্টামে কাজে লাগার কাজে কারণে লাগার গোল কারণে তারা ব্যবধান গোল 4-1। 4-1 না হলে যদি ওই যেমন আগেরটা আমরা বললাম জি, স্পেন পর্তুগালের বিষয়টা, জি, জি। তাদের কিন্তু ভালো উভয় দল হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে শেষে গিয়ে তাদের এটা হচ্ছে, কিন্তু এখানে একটু দুর্বলতা ছিল মানে শেষে গিয়ে তাদের স্পেন এবং পর্তুগালের টার্নিং পয়েন্টটা ছিল শেষে। শেষেরটা, কিন্তু এখানে কিন্তু এখানে শেষ না, শেষ বলে এখানে কিছু কিন্তু নেই। মাঝামাঝি এখানে অবস্থায় শুরু এসে থেকেই টার্নিং পয়েন্ট ছিল হলো পয়েন্টটা তারা- বেলজিয়ামের হ্যাঁ, দখলে। বেলজিয়াম আগায় ছিল সব সময়, এটাই যার যে জন্য কোনো দলই যেটা অপর- ইউএসএ সেটা হলো কাজে কাজে লাগাতে পারে পারেনি না, এইটাই এই কারণে আর কি। বেলজিয়াম সবসময় আক্রমণাত্মক ফুটবলই খেলে আসছে। হ্যাঁ। তারা বিগত তাদের রাউন্ড অফ মানে প্রথম রাউন্ডের ম্যাচগুলি থেকে দেখেছি বেলজিয়াম তাদের আক্রমণাত্মক খেলাটাই খেলেছে, তারই ধারাবাহিকতায়। আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সে একই প্যাটার্নেই খেলেছে, এবং ফলাফল তাদের আমাদের কাছে আর কি দেখাই যাচ্ছে। 4-1 তারা জয়লাভ হ্যাঁ, জি। জয়লাভ করেছে আর কি ম্যাচে। আমরা যাবো এবার আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি নিয়ে, যা আজকে রাত 10টায় খেলাটি শুরু হবে। দুজন গেস্টের কাছে যেতে চাই যে আজকে ডিফেন্ডিং কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং আর কি চ্যাম্পিয়ন আর কি, তো তার সাথে কিন্তু পরাশক্তি মিশরের খেলা আছে আজকে। তা আপনারা দুজনে একটু বিশ্লেষণ করবেন যে আর্জেন্টিনা তাদেরকে কেমন ব্যবধানে বা কিভাবে তাদেরকে মিশরকে পরাজিত করতে পারে বা কি হতে পারে আর কি, একটু দুজনে আপনাদের কাছ থেকে জানতে চাই। আসলে হিমেল ভাই, এখানে আর্জেন্টিনা জি, নামটা বলতেই আবেগের একটা নাম। আবেগের একটা ইয়া, জি। এবং যেখানে মেসি মতো খেলোয়াড় আছে। তে আমি একটু বলি আমার ইয়ে থেকেই, যে আমি যখন থেকে খেলা দেখেছি তখন থেকেই আর্জেন্টিনার শুরু থেকে আমি মেসি তো পরে আসলো, তার আগেই ছিল ম্যারাডোনা, তারপর গ্রাবিয়েল বাতুস্তুতা আসলো, জি। তারপর আসলো মেসি, এভাবেই আর্জেন্টিনার ইয়েটা চলে আসছে। তে আর্জেন্টিনার খেলা আসলে যে ওনাদের যে খেলার একটা ধাঁচ আছে, ওনাদের শর্ট পাসিংয়ের একটা প্রতিটা বিশ্বকাপে আমরা দেখে আসছি, এবং এই খেলা থেকে পুরা তারা, আমার যেটা মনে হচ্ছে যে তারা যে গ্রুপ পর্বে খেলাগুলো খেলে আসছে, এই গ্রুপ পর্বে কিন্তু প্রতিটা তারা তাদের ফর্মেটে খেলে আসছে, কিন্তু যখন 32-এ চলে আসলো, এইখানে যখন তারা কেপ ভারতের সঙ্গে খেলাটা খেললো,
জি এইখানে কিন্তু বলতেই হবে কেপ ভার্দে নিঃসন্দেহে অনেক ভালো খেলছে, এটা আমরা স্বীকার করি। একদম নতুন একটি দল এবং নতুন একটি দল, অংশগ্রহণ তারা করেছে। এই দলটা যে এতদূর পর্যন্ত আসছে আসলে এটা তাদের নিজ যোগ্যতা এবং তাদের ভালো পারফরমেন্স করার কারণে তারা এসে এই টক্করটা দিচ্ছে আর্জেন্টিনার সঙ্গে। জি নিঃসন্দেহে এখানে গোলকিপার ভজিনিয়ার কথা বলতে হয়, তিনি ভালো, আমারও খুবই ভালো লেগেছে তার সেভ গোল, তার সে যেভাবে সেভ করছে এই এগুলো। তো আর্জেন্টিনা আসলে তাদের ছকে তারা যদি খেলে যায়, তাদের যে ছক আছে, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে এখানে মিশরের যে মোহাম্মদ সালাহ আছে, তো এনার যে খেলাটার ধরন আমার মনে হচ্ছে যে ওনাকে যদি একটু টেকেল দিয়ে যদি আর্জেন্টিনার যে খেলাটা আছে সেই খেলাটা খেলতে পারে, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো, এখানে কোনো সমস্যা হবে না। তাদের আর্জেন্টিনার যে বড় বড় স্ট্রাইকার যারা আছে, যাদের ভালো মানের স্টার আছে, এরা তাদের, এবং এখানে মেসিকে যে সাপোর্টটা তারা দেয়, এই সাপোর্টটা তারা দিয়ে আসে সুন্দরভাবে। আর মেসি যদি একটু জ্বলে ওঠে আজকে, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে আর্জেন্টিনা উইন করবেই। ঠিক আছে, সুযোগ তো থাকেই আর কি, যেহেতু শুরুটাই আমরা দেখেছি যে বিগত যে ম্যাচগুলি খেলেছে আর্জেন্টিনা, শুরুর গোলগুলো কিন্তু মেসিকে দিয়েই হয়েছে, জি, মেসি জি, করেছে। হ্যাঁ। তারই ধারাবাহিকতা যদি আজকে করতে পারে, এখন সেটাই তো শুরুটা আর কি মেসি দেখা দিয়ে যায় কিনা। আমরা চাচ্ছি শুরুটা জি, মেসি দিয়েই জি, হোক, জি, জি। তাহলে হবে কি তাদের ইয়েটা বেড়ে যাবে, আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, তখন তারা মোটামুটি একটা মানে জি। ভালো রেজাল্ট দিতে পারবে। আমরা চাইবো সেটাই। তবে মানে একবারেই মিশরকে মানে ছোট দল হিসেবে দল, হ্যাঁ। না, না, আমি তো বলছি আমরা 16 দল মানে তারা কিন্তু সেও কিন্তু একটা হ্যাঁ, শক্তিশালী যোগ্যতা দল নিয়ে হিসেবে আছে। আসছে। আর্জেন্টিনা যেটা করে আর কি সাজানো গোছানো খেলা, ওরা ক্লাবগুলোতেও যেটা করে খেলাগুলো সাজানো গোছানো ওদের খেলাগুলো থাকে। সেই সাথে মেসি যেটা বলতে হলে মেসি কে যদি আজকে আমি মনে করি রাত 10টার যে খেলাটা আছে, মেসিকে যদি হলো সাপোর্টটা দেওয়া যায় আর কি, বল পাসিংগুলো দেওয়া যায়, ইনশাআল্লাহ মনে হয় যে হলো মেসি তার পারফরমেন্সটা দেখাবে মানে আর কি দেখাবে এবং তার শুরুতেই সে তার, এবং আমরা হলো চাইবো ওটাই আর আমরা কি। চাই যে হলো আর্জেন্টিনা জয়লাভ করুক এই খেলাটাতেও, মিশরকে পরাজিত করে। আর হিমেল ভাই, এখানে আপনি জানেন যে মেসির সঙ্গে পাশাপাশি 3 জন গোলের ইয়েতে আছে। Right. আমরা চাচ্ছি আজকে মেসি আরো 2টা বা 3টা গোল হালান্ড দিয়ে, আছে, হ্যাঁ, এমবাপ্পে গোলটা দিয়ে, আছেন। এমবাপ্পে আছে, হালান্ড আছে, জি, জি। তো আমরা চাচ্ছি গোলটা আগায় যাক। জি জি এইটাই হালান্ডের মতো খেলোয়াড় একজন, যেখানে বিশ্বকাপ থেকে ব্রাজিলকে ছিটকায় দিল, তার গোল দুটো দেখেন। জি সে, আমি তার খেলার আগে দেখি নাই, কিন্তু এই ম্যাচটা আমার খুব রাত জেগে আমি খেলা দেখছি, খুব ভালো লাগছে আমার। জি, তো সে সুযোগ সন্ধানী খেলোয়াড়, সে কিন্তু পরিশ্রম, আমার মনে হচ্ছে সে অত পরিশ্রম তার মনে হয় লাগে না, জি। সে জায়গা মতো দাঁড়ায় থাকে এবং সুযোগের অপেক্ষায় থাকে। জি জি হ্যাঁ, এবং সে সেই কাজটা সেদিন করেছে, জি। যার জন্য ব্রাজিল আসলে ওখান থেকে অনুরূপ comeback কিন্তু করতে ওইরকম পারে। মিশরের কিন্তু সালাও কিন্তু একই ক্যাটাগরি প্লেয়ার, জি যে আপনাদেরকে মিশরকে যদি আপনাকে থামাইতে হয়, সালাকে আপনাকে ধরতে না, অবশ্যই আমাদের তো স্টার তো আছেই, জি, জি। আপনি তো জানেন যে আর্জেন্টিনাতে স্টারের অভাব নাই। জি, জি। তো এই স্টাররা ইনশাল্লাহ ওই এক সালাকে ধরার জন্য আমাদের আছে, মার্টিনেজ আছে, রোমেরো আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমি আশা করি যে ওরা ওদের ট্যাকেল দিয়ে মেসিকে তারা খালি পাসিংটা ঠিকমতো দিলেই মেসি তার কাঙ্ক্ষিত ফলাফল ইনশাল্লাহ বের করে নিয়ে আসতে পারবে, এই আশাটাই আজকে আমরা করব। না, তবে আজকের ম্যাচটা যদি আপনারা মেসিকে নিয়ে যদি চিন্তা করেন খালি, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে হলো প্রতিটি ম্যাচে কিন্তু আপনার যে মেসি দলকে বের করে নিয়ে আসবে এমনটা নয়, কারণ প্রতিটি মানে পার্টিকুলার ডেতে তার নিজ নিজ দলে যদি পার্টিকুলার ডেতে আমরা যদি দেখি যে ভালো খেলবে নির্দিষ্ট দিনে, সেই কিন্তু জয়লাভ করবে। না, অবশ্যই এটা আজকের দিনটার জন্য কিন্তু কেউই কিন্তু বলতে পারবে না যে মেসি ভালো খেলবে। হ্যাঁ, মেসি ভালো খেলবে, এটা কিন্তু বলা মুশকিল, যদিও সে বিশ্বমানের player, এখানে যদিও সে মেসি বিশ্বমানের ভালো player। খেলবে এটা আমরা জি, বলছি জি, না, দলগতভাবে মানে খেলতে হবে। দলগতভাবে অবশ্যই করতে হবে। এই কিন্তু 16তে আর্জেন্টিনা শুধু যে মেসি খেলার নির্ভর করে, কৌশল, আমরা এটা বলছি শুধু মেসি নির্ভর করে আমরা মানে খেলাটা যে চলবে এটা করলেও এটা হবে, করলে মনে হয় ভুল দলগত হবে। এখানে আজকে প্রয়োজন হবে দলগত, মানে তাদের Right, সমন্বয়, performance-টা। পারফরমেন্সটা। না এটা প্রতিনিয়ত রুবেল ভাই, আর্জেন্টিনা কিন্তু প্রতিনিয়ত তাদের প্রতিটা মাঠে তারা তো তাদের হলো, ওইভাবেই সমন্বয়টা থাকে এবং তারা হলো বিশৃঙ্খল ভাবে কোনো খেলা খেলে না, এটা দেখি তাদের পাসিংটা দেখেন, এটা আপনিও দেখেছেন হিমাল জি, ভাই, জি, যে জি। তারা কিন্তু খুবই কৌশলগতভাবে খেলে এবং তাদের প্রতিটা বল যখন পাসিং করে আপনি দেখবেন যে পাসিংগুলো কিন্তু কখনো মানে মিসম্যানেজমেন্ট হয় না, ওদের জি, জি। পাসিংটা ঠিক থাকে এবং হলো তারা খেলার ধাঁচ বুঝে এবং না, মিশর কিন্তু আপনার অনেক কৌশলী একটি দল, তাদের ঐতিহ্য, আমি যদি একটু বলতে চাই, মিশরের যে ঐতিহ্য আছে তাদের দেশটাকে নিয়ে, তারা কিন্তু সমৃদ্ধশালী একটি দেশ, তারই পরিক্রমায় কিন্তু মিশরও কিন্তু তাদের খেলাতে যে আর্ট,
মিশরটা সেটা কিন্তু তুলে ধরে নিয়ে আসে, যে তাদের যে ঐতিহ্য খেলার না যে- এবং অবশ্যই আজকে সেটা কিন্তু এটা আর্জেন্টিনার অবশ্যই জন্য কিন্তু একটি চেষ্টা বড় করবে, একটা- হ্যাঁ, অবশ্যই শোনেন, চেষ্টা আপনি করবে। দেখেন গত কেপ ভার্দের সঙ্গে যে খেলাটা খেললো আর্জেন্টিনা, শুরুতে তাদের এক ফরম্যাট ছিল, কিন্তু যখন দেখলো যে কেপ ভার্দের সঙ্গে আসলে লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই করে ফেলে এবং কেপ ভার্দের মতো ছোটার দল তারা যেভাবে, এটা বলতেই হবে অবশ্যই নিঃসন্দেহে। স্কেলানির হ্যাঁ, স্কেলানির হ্যাঁ, যে পরিকল্পনা পর তারা আছে, কিন্তু হাফটার পর তাদের কিন্তু হলো তাদের এটা কৌশল চেঞ্জ করে ফেললো। চেঞ্জ করে ফেলার কারণে কিন্তু ধাঁচটা ছিল প্রথমে শুরুতে দেখেছেন যে তাদের একরকম, আগের ধাঁচে খেলছে। পরের ধাঁচটা কিন্তু চেঞ্জ তারা করে change ফেলছে। করে যখন ফেলছে। দেখতেছে এই যে ক্ষেত্রে- সেম আজকেও যদি মিশরের ওই রকম হয়ে যায়। মানে খেলার ধাঁচ তারা এটা যদি দেখে প্রিভিয়াস মিশরের যে খেলাগুলো ছিল, তাদের যে পারফরমেন্স ছিল, এই পারফরমেন্সগুলোকে যদি মানে অনুসরণ করে তারা আজকে খেলে, তো অবশ্যই আর্জেন্টিনা না, মনে স্কেলানের করে তো যে হলো স্কেলানের আজকে তো ভালো মাস্টার খেলছে। মাস্টার, হ্যাঁ, এটাই তার তো এটাই। প্ল্যান তার আছে, কোচের- প্ল্যান থাকবে আর কি। আর্জেন্টিনার কোচের তো তাকে ওনার নিয়ে তো এটাই বলার আলাদা। কিছু নাই, হ্যাঁ, বলার তাকে নিয়ে বলার কিছুই নাই। কিছু নাই। হ্যাঁ, আমরা একটু যদি আমরা আজকের প্রেডিকশনে যেতে চাই, একটু রুবেল ভাই বলবেন যে গোল ব্যবধান কেমন হতে পারে? আমার মতে এখানে আমার যেটাই হচ্ছে যে 2-1 ব্যবধান হয়তো থাকতে পারে। 2-1 2-1 ব্যবধান। ব্যবধানের এনামুল ভাই, আর্জেন্টিনা 2 আপনি? মিশর 2 দিতে পারে। 2-1 ব্যবধানে বলতে কি আমি 3-0 এরকম একটা 3-0 ধারণা আপনি রেখেছি যে ধারণা আমি করছেন। ধরে বুঝতেই রেখেছি। পারছি স্যার, অনেকটাই হ্যাঁ, আশাবাদী কন- আর্জেন্টিনা। আশাবাদী, হ্যাঁ, যে 3-0-তে আমরা হলো এগিয়ে থাকবো, এটা আশাবাদী যে আজকে পারফরমেন্সে। জি, আমরা বিশ্বকাপের প্রায় একদম শেষ প্রান্তেই চলে এসেছি। আজকের দুটি ম্যাচই আমাদেরকে মনে করিয়ে দিল যে একটি ভুল অথবা একটি সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আজকের বিশ্লেষণ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ম্যাচের পরবর্তী টক শোতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফুটবলের সাথেই থাকুন।